গুড মর্নিং আমার প্রিয় ছাত্রছাত্রীরা। আমি ক্ষিতীশ স্যার আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের বিষয় মাধ্যমিক ভূগোল হাজরা হাজরা রচিত পাঠ্যক্রম ভিত্তিক যে প্রশ্ন উত্তরগুলি রয়েছে সেই প্রশ্ন উত্তরগুলি আমি আজ তোমাদের সমাধান করে দেব। এর আগে যে তোমাদের দুটো ভিডিও দিয়েছি সেই ভিডিওতে সলভ করা হয়েছিল ক এবং গ বিভাগে, খ বিভাগের উত্তর যেহেতু করা ছিল সেটা আমি করে দিইনি। এবারে আমাদের ভিডিও ঘ বিভাগ, এই ঘ বিভাগের প্রশ্ন উত্তরগুলি তোমাদের সলভ করে দেবো। ঘ বিভাগে রয়েছে প্রশ্ন নাম্বার 4 এবং প্রশ্নের মান হচ্ছে 3। এই 3 নম্বরের যে প্রশ্ন উত্তরগুলি রয়েছে সেই প্রশ্ন উত্তরগুলি আজ আমি তোমাদের সমাধান করে দেবো। তো চলো ভিডিও শুরু করার আগে আমি বলে নিই যে এর কয়েকদিন আমি একটু ব্যক্তিগত চাপের জন্য তোমাদের ভিডিওতে আসতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। তো আজকে থেকে আমি আবার শুরু করছি তোমাদের ভিডিও। চলো আজকের ভিডিও মাধ্যমিকের ভূগোল হাজরা হাজরা রচিত পাঠ্যক্রম ভিত্তিক প্রশ্ন উত্তর। তো ভিডিও শুরু করার আগে তোমাদের প্রতিদিনের ন্যায় আজও বলে নিচ্ছি, তোমরা খাতা কলম নিয়ে অবশ্যই বসে যাও, যাতে করে প্রশ্ন উত্তরগুলি তোমরা সুন্দরভাবে খাতায় লিখতে পারো এবং পড়াশোনার জন্য তৈরি হতে পারো। চলো শুরু করছি আজকের ভিডিও। তো ভিডিও শুরু করার আগে অবশ্যই আবেদন, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। এর আগে বলেছি লাইক শেয়ার কমেন্ট আমার ভিডিওর মূল উৎস। তো চলো শুরু। মান 3। প্রথম প্রশ্ন কি বলা হয়েছে? 4-এর 1 নম্বর প্রশ্ন, অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার পার্থক্য। উত্তর, ভূপৃষ্ঠের উচ্চতা কখনো কমে আবার কখনো বৃদ্ধি পায়। এই পরিবর্তনই অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মাধ্যমে ঘটে। প্রশ্ন অনুযায়ী পার্থক্যগুলি নিম্নে দেওয়া হলো। অবরোহণ প্রক্রিয়া আর আরোহণ প্রক্রিয়া। 1 নম্বর পার্থক্য, ভূপৃষ্ঠের উচ্চতা ক্ষয়ের ফলে হ্রাস পায়, আর অবরোহণ প্রক্রিয়া ভূপৃষ্ঠের উচ্চতা উত্থানের ফলে বৃদ্ধি পায়। 2 নম্বর পার্থক্য, এটি বহির্জাত শক্তির প্রভাবে সংঘটিত হয়, আর অবরোহণ এটি অন্তর্জাত শক্তির প্রভাবে সংঘটিত হয়। 3 নম্বর পার্থক্য, নিম্নভূমি বা সমতল ভূমিরূপ গঠিত হয়। 3 নম্বরে উচ্চভূমি বা উচ্চ ভূমিরূপ গঠিত হয়। তো এই ছিল তোমাদের 4-এর 1 নম্বর প্রশ্নের উত্তর। তোমরা খাতায় লিখে নাও, আমি পাঠ পাঠ করে দিয়েছি তোমাদের যেন লিখতে সুবিধা হয়। তো চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে 4-এর 2 নম্বর। 4-এর 2 নম্বরে কি বলেছে? গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য। উত্তর, প্রবল নদী ক্ষয়ের ফলে গভীর খাতের সৃষ্টি হয়, যার দুটি গুরুত্বপূর্ণ রূপ হলো গিরিখাত ও ক্যানিয়ন। এদের পার্থক্যগুলি নিম্নে দেওয়া হলো। গিরিখাত আর ক্যানিয়ন। 1 নম্বরে কি আছে? যে এটি অত্যন্ত সরু ও গভীর খাত হিসেবে গঠিত হয়। আর ক্যানিয়নে রয়েছে এটি তুলনামূলকভাবে চওড়া ও গভীর খাত হিসেবে গঠিত হয়। 2 নম্বর পার্থক্য, এটি প্রধানত পাহাড়ি অঞ্চলে দেখা যায়, আর ক্যানিয়ন এটি প্রধানত শুষ্ক মালভূমি অঞ্চলে দেখা যায়। 3 নম্বর পার্থক্য, এর পন্থ কম ও পার্শ্ব ঢাল অত্যন্ত খাড়া হয়, আর ক্যানিয়নে এর প্রস্থ বেশি ও পার্শ্ব ঢাল তুলনামূলক কম খাড়া হয়। এই ছিল তোমাদের 4-এর 2 নম্বর প্রশ্ন। চলো এবার 3 নম্বর প্রশ্নে যাচ্ছি। 3 নম্বর প্রশ্ন কি বলেছে? নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার পার্থক্য। উত্তর, নদী ও হিমবাহ উভয়ই ক্ষয়কার্যের মাধ্যমে উপত্যকা সৃষ্টি করে, তবে তাদের আকৃতি ও বৈশিষ্ট্য পার্থক্য রয়েছে, তা নিম্নে দেওয়া হলো। 1 নম্বর, এটি ভি আকৃতির উপত্যকা হিসেবে গঠিত হয়। 1 নম্বর, এটি ইউ আকৃতি উপত্যকা হিসেবে গঠিত হয়। 2 নম্বরে কি রয়েছে? এটি নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়, আর এটি হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়। 3 নম্বর পার্থক্য কি রয়েছে? এর তলদেশ সরু ও পার্শ্ব ঢাল খাড়া হয়, আর 3 নম্বর পার্থক্য হচ্ছে এর তলদেশ প্রশস্ত ও পার্শ্ব ঢাল মৃদু হয়। এই ছিল 3 নম্বর প্রশ্ন। চলো 4 নম্বর প্রশ্ন।
চারের 4 নাম্বার ইয়ারদাং ও জিউগেনের পার্থক্য। উত্তর, মরু অঞ্চলে বায়ুর ক্ষয়ের ফলে বিভিন্ন বিচিত্র ভূমিরূপ সৃষ্টি হয়, যার মধ্যে ইয়ারদাং ও জিউগেন উল্লেখযোগ্য। এদের পার্থক্যগুলি নিম্নে দেওয়া হলো। 1 নম্বর পার্থক্য, ইয়ারদাং এটি দীর্ঘ ও সরু শৈলশিরা আকারে গঠিত হয়। জিউগেন এটি ছোট ও অনিয়মিত আকারে গঠিত হয়। 2 নম্বর পার্থক্য, এটি বায়ু ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়। এটি শক্ত ও নরম শিলার অসম ক্ষয়ের ফলে সৃষ্টি হয়। 3 নম্বর পার্থক্য, এটি প্রধানত মরু অঞ্চলে দেখা যায়, আর এটি প্রধানত শুষ্ক অঞ্চলে দেখা যায়। তো এই ছিল 4 নম্বর প্রশ্নের উত্তর। চলো এবার পরের প্রশ্ন 4-এর 5 নম্বর প্রশ্ন। 4-এর 5 নম্বর প্রশ্নে কি রয়েছে? তির্যক ও অনুদৈর্ঘ্য বালিয়ারির পার্থক্য। বায়ুর সঞ্চয় কার্যে মরু অঞ্চলে বিভিন্ন আকৃতির বালিয়ারি গঠিত হয়, যার মধ্যে তির্যক ও অনুদৈর্ঘ্য বালিয়ারি প্রধান। এদের পার্থক্য নিম্নে দেওয়া হলো। তির্যক বালিয়ারি ও অনুদৈর্ঘ্য বালিয়ারি। 1 নম্বর পার্থক্য, এটি বায়ু প্রবাহের সঙ্গে তির্যকভাবে অবস্থান করে। এটি বায়ুর প্রবাহের দিক আবার বারবার অবস্থান করে। 2 নম্বর পার্থক্য, এটি ঢেউয়ের মতো সারিবদ্ধ আকৃতি গঠন করে। এটি দীর্ঘ সরু রিজ আকৃতি গঠন করে। 3 নম্বর পার্থক্য, এটি আকারে তুলনামূলক ছোট হয়, আর এটি আকারে তুলনামূলক বড় ও দীর্ঘ হয়। তো এই ছিল তোমাদের 5 নম্বর প্রশ্ন। চলো 6 নম্বর প্রশ্ন কি বলেছে? যে বদ্বীপ সৃষ্টির 3টি অনুকূল পরিবেশ। 3টি অনুকূল পরিবেশ আমি দিয়েছি। উত্তর, বদ্বীপ হলো নদীর মোহনায় পলি সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপ। এর সৃষ্টির জন্য কিছু অনুকূল পরিবেশ প্রয়োজন। 1 নম্বরে কি রয়েছে? 1 নম্বর অনুকূল পরিবেশ রয়েছে স্রোতের বেগ কম হওয়া। এটা পয়েন্ট করে নেবে তোমরা। মোহনায় এসে নদীর গতি কমে পলি জমে। উদাহরণ, গঙ্গা, ব্রহ্মপুত্র, মোহনা। 2 নম্বর পয়েন্ট, প্রচুর পলির যোগান। নদীতে বেশি পলি থাকলে দ্রুত সঞ্চয় হয়। উদাহরণ, হিমালয় থেকে আগত নদী। 3 নম্বর পয়েন্ট, জোয়ার ভাটার প্রভাব কম। ঢেউ কম হলে পলি ভেসে যায় না। উদাহরণ, সুন্দরবন অঞ্চল। এই পয়েন্টগুলো তোমরা পয়েন্ট করে করে লিখবে। তো চলো পরের প্রশ্ন কি রয়েছে? 6 নম্বর হয়েছে। এবার আমাদের 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন কি বলেছে? সুন্দরবন বদ্বীপের ওপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব। উত্তর, বিশ্ব উষ্ণায়নের ফলে সুন্দরবন অঞ্চলে নানা আকৃতির পরিবর্তন ঘটেছে। 1 নম্বর পয়েন্ট, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। নিম্নভূমি প্লাবিত হচ্ছে। উদাহরণ, দ্বীপ ডুবে যাওয়ার আশঙ্কা। পরের পয়েন্ট, লবণাক্ততা বৃদ্ধি। মাটি ও জল নোনা হচ্ছে। উদাহরণ, কৃষিকাজের সমস্যা। 3 নম্বর প্রশ্ন, জীববৈচিত্র্যের ক্ষতি। বন ও প্রাণী বিপদে। উদাহরণ, রয়্যাল বেঙ্গল টাইগার। এই ছিল তোমাদের 7 নম্বর প্রশ্ন। চলো এবার 8 নম্বর প্রশ্নে যাচ্ছি। রসেমোতানে ও ড্রামলিনের পার্থক্য। হিমবাহের ক্ষয় ও সঞ্চয়ের ফলে বিভিন্ন বিশেষ ভূমিরূপ গঠিত হয়, যেমন রসেমোতানে ও ড্রামলিন। এদের পার্থক্য নিম্নে দেওয়া হলো। তোমরা কিন্তু পয়েন্টগুলো এইভাবেই লিখবে। যদি তোমরা সম্পূর্ণ নাম্বার পেতে যাও তাহলে এইভাবেই তোমাদের পয়েন্টগুলো লিখতে হবে, তাহলে তোমরা সম্পূর্ণ নাম্বার পেয়ে যাবে। তো চলো, রসেমোতানে আর ড্রামলিনের পার্থক্য। এটি 1 নম্বর পার্থক্য, এটি হিমবাহের ক্ষয়কার্যে গঠিত শিলাময় ভূমিরূপ। এটি হিমবাহের সঞ্চয় কার্যে গঠিত ঢিলা আকৃতির ভূমিরূপ। 2 নম্বর পার্থক্য, এর পৃষ্ঠ মসৃণ ও ঘষা মাজা ধরনের হয়, আর এর পৃষ্ঠ ঢালু ও অসমান হয়। 3 নম্বর পার্থক্য, এটি ক্ষয়জাত ভূমিরূপ হিসেবে পরিচিত, আর এটি সঞ্চয়জাত ভূমিরূপ হিসেবে পরিচিত। এই ছিল তোমাদের 8 নম্বর প্রশ্ন। পরের প্রশ্ন 9 নম্বর। 9 নম্বর প্রশ্ন কি রয়েছে? মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন?
উত্তর, মরু অঞ্চলে বিশেষ পরিবেশের কারণে বায়ুর কাজ প্রধান হয়ে ওঠে। যেমন পয়েন্ট, বৃষ্টিপাতের অভাব, জলীয় ক্ষয় কম হয়, উদাহরণ সাহারা মরুভূমি। পরের পয়েন্ট, উদ্ভিদের অভাব, মাটি আলগা থাকে, উদাহরণ থর মরুভূমি। 3 নাম্বার, বালির আধিক্য, বায়ু সহজে বালি উড়িয়ে নিয়ে যায়, উদাহরণ বালিয়াড়ি সৃষ্টি। এই ছিল তোমাদের 9 নম্বর প্রশ্ন। চলো এবার 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন কি রয়েছে? নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে? উত্তর, নদী যখন সমুদ্রে মেশে তখন কিছু প্রাকৃতিক কারণে বদ্বীপ সৃষ্টি হয়। যেমন পয়েন্ট 1, স্রোতের বেগ কমে ফলে পলি জমতে শুরু করে, উদাহরণ গঙ্গা নদীর মোহনা। 2 নম্বর পয়েন্ট, পলি সঞ্চয় বৃদ্ধি পায়, বালি ও কাদা জমা হয়, উদাহরণ পদ্মা মেঘনা অঞ্চল। 3 নম্বর পয়েন্ট, দীর্ঘদিনে ভূমি গঠন, জমে নতুন ভূমি তৈরি হয়, উদাহরণ সুন্দরবন বদ্বীপ। এই ছিল তোমাদের 10 নম্বর প্রশ্ন। এরপরে আমরা যাব 11 নম্বর প্রশ্নে। 11 নম্বর প্রশ্নে যাওয়ার আগে তোমাদের কাছে একই আবেদন রাখবো যে ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমি আবারও আবেদন করছি, তোমাদের ভিউ বাড়ছে কিন্তু আমার লাইক বাড়ছে না। অবশ্যই তোমরা লাইকটাকে একটু পছন্দ করবে, তাহলে আমি ভিডিও বানানোর আরও উৎসাহ পাবো। তো চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন রয়েছে 11 নম্বর, যে অনুদৈর্ঘ্য ও বরখান বালিয়াড়ির পার্থক্য। উত্তর, মরু অঞ্চলে বায়ুর সঞ্চয় কার্যের ফলে বিভিন্ন ধরনের বালিয়াড়ির সৃষ্টি হয়, যার মধ্যে অনুদৈর্ঘ্য ও বারখান বিশেষভাবে উল্লেখযোগ্য। এদের পার্থক্য নিম্ন দেওয়া হলো। পার্থক্য অনুদৈর্ঘ্য ও বারখান। 1 নম্বর পার্থক্য, এটি বায়ুর দিক বরাবর দীর্ঘ সরু বালিয়াড়ি হিসেবে গঠিত হয়, এটি অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়ি হিসেবে গঠিত হয়। 2 নম্বর পার্থক্য, এটি দীর্ঘ রিজের মতো প্রসারিত থাকে, আর এতে শিংয়ের মতো 2 প্রান্ত থাকে। 3 নম্বর পার্থক্য, এটি আকারে বড় ও দীর্ঘ হয়। 3 নম্বর, এটি আকারে ছোট ও খাটো হয়। এই ছিল তোমাদের 11 নম্বর প্রশ্নের উত্তর। 11 নম্বর প্রশ্নটি হয়ে গেল। চলো 12 নম্বর প্রশ্ন। তোমরা অবশ্যই ভিডিওটি পজ করে করে লিখে নেবে। এছাড়াও তোমাদের বলা হয়েছে তোমাদের যদি নোট প্রয়োজন হয় আবার আমার সঙ্গে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। চলো 12 নম্বর প্রশ্ন, নদীর বহন কার্যের 3টি প্রক্রিয়া। উত্তর, নদী তার প্রবাহে বিভিন্নভাবে পদার্থ বহন করে। 1 নম্বর, দ্রবণ, জলে দ্রবীভূত পদার্থ বহন হয়, উদাহরণ চুনাপাথর গলে যাওয়া। 2 নম্বর পয়েন্ট, সূক্ষ্ম কণা জলে ভেসে চলে, উদাহরণ কাদা ভেসে থাকা। 3 নম্বর, টাটন লাফান, বড় কণা গড়িয়ে বা লাফিয়ে যায়, উদাহরণ নুড়ি পাথর সরে যাওয়া। এই ছিল তোমাদের 12 নম্বর প্রশ্ন। চলো 13 নম্বর প্রশ্নের উত্তর। 13 নম্বরে রয়েছে, মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য কেন? উত্তর, মরু অঞ্চলে ভৌগোলিক বৈশিষ্ট্যের জন্য বায়ু প্রধান কাজ করে। 1 নম্বর, শুষ্ক জলবায়ু, বৃষ্টি কম, উদাহরণ সাহারা। 2 নম্বর, উদ্ভিদের অভাব, ভূমি অনাবৃত থাকে, উদাহরণ বালিময় ভূমি। 3 নম্বর, বালির আধিক্য, বায়ু সহজে ক্ষয় ও সঞ্চয় করে, উদাহরণ বারখান বালিয়াড়ি। এই ছিল তোমাদের 13 নম্বর প্রশ্ন। চলো এবার পরের প্রশ্ন 14 নম্বর, উপনদী ও শাখা নদীর পার্থক্য। উত্তর, এটি প্রধান নদীর সঙ্গে যুক্ত বিভিন্ন প্রবাহের মধ্যে উপনদী ও শাখা নদী গুরুত্বপূর্ণ। এদের পার্থক্যগুলি নিম্নে দেওয়া হলো। উপনদী ও শাখা নদী। 1 নম্বর পার্থক্য, এটি মূল নদীতে এসে মিশে যায়, আর এটি মূল নদী থেকে বেরিয়ে যায়। 2 নম্বর পার্থক্য, এটি নদী প্রবাহে বৃদ্ধি করে। 2 নম্বর, এটি নদীর প্রবাহ বিভক্ত করে। 3 নম্বর পার্থক্য, এটি প্রধান নদীর অংশে পরিণত হয়, এটি পৃথক প্রবাহ হিসেবে প্লাবিত হয়। এই ছিল 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন উত্তর হয়ে গেল। চলো পরের প্রশ্ন 15 নম্বর। 15 নম্বর প্রশ্ন কি রয়েছে?
সুন্দরবন অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব। উত্তর, জলবায়ু পরিবর্তনের ফলে সুন্দরবনে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। 1 নম্বর, জলস্তর বৃদ্ধি, উপকূলে প্লাবিত হচ্ছে, উদাহরণ লোহাচড়া দ্বীপ। 2 নম্বর, লবণাক্ততা বৃদ্ধি, কৃষি ক্ষতিগ্রস্ত, উদাহরণ পানীয় জলের অভাব। 3 নম্বর, ঘূর্ণিঝড় বৃদ্ধি, ক্ষয়ক্ষতি বাড়ছে, উদাহরণ আমফান, আইলা ইত্যাদি। এই ছিল তোমাদের 15 নম্বর প্রশ্ন। পরের প্রশ্ন 16 নম্বর এবং শেষ নম্বর প্রশ্ন। এই 16টি প্রশ্নই তোমাদের রয়েছে। চলো, নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার পার্থক্য। উত্তর, প্রাকৃতিক ক্ষয়কার্যের ফলে নদী ও হিমবাহ ভিন্ন ধরনের উপত্যকা সৃষ্টি করে থাকে। এদের পার্থক্য নিম্নে দেওয়া হলো। নদী উপত্যকা, হিমবাহ উপত্যকা। 1 নম্বর পার্থক্য, এটি ভি আকৃতির উপত্যকা হিসেবে গঠিত হয়, এটি ইউ আকৃতির উপত্যকা হিসেবে গঠিত হয়। 2 নম্বর, এটি নদীর ক্ষয়কার্যের সৃষ্টি হয়, এটি হিমবাহ ক্ষয়কার্যের সৃষ্টি হয়। 3 নম্বর পার্থক্য, এর তলদেশ সরু ও ঢাল খাড়া হয়, এর তলদেশ প্রশস্ত ও ঢাল মৃদু হয়। এই ছিল তোমাদের ঘ বিভাগের সমস্ত প্রশ্ন উত্তর সমস্ত হয়ে গেল। তো এই ছিল আমার ভিডিও। আবারও আবেদন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবে। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। চলো, দেখা হবে পরের ভিডিওতে।